ফর্মস অফ ভার্ব হয়ে গেছে, টাইপস অফ ভার্ব হয়ে গেছে, তাই তো? টেন্স হবে। টেন্স পড়বো আমরা নতুন ভাবে। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, ঠিক আছে? এখানে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট লেখা আছে, বেশিরভাগ পয়েন্ট লিখে পড়াবো আমাদের। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ অনেকে টেন্স মানে শুধু টাইমকে বোঝায়, এটা কি ঠিক? টেন্স মানে টাইম, সময়কে বোঝাচ্ছে। এটা কি, এই কথাটা ঠিক হলো? বোঝার জন্য তোমাকে টাইম সম্পর্কে জ্ঞান প্রথমে রাখতে হবে। টাইম কি জিনিস? তো টাইম হচ্ছে কিছুই না, যে ঘড়িতে যে সময়টা দেখায়, যে সময়টা তিনটে সেগমেন্টে ভাগ করতে পারি। একটা টাইম যেটা অতিবাহিত হয়ে গেছে, আর একটা টাইম যখন আমরা যে সময়টাতে অতিবাহিত করছি, আর যেটা আমরা ধরে নিই যে আগামী দিনগুলোতে আসবে, এখনো আসেনি, হতে পারে, সম্ভাবনা আছে। তো এইরকম তিনটে সেগমেন্টে আমরা টাইমকে ডিভাইড করতে পারি, তিনটে সেগমেন্টে। এই তিনটে সেগমেন্টের নাম কি বলি তোমরা সবাই জানো? একটাকে আমরা পাস্ট বলি, যেটা অতিবাহিত হয়ে গেছে, যেটা এখন বর্তমানে, সেটাকে আমরা প্রেজেন্ট বলি। আর যেটা ফিউচারে মানে ভবিষ্যতে আসবে, সেটাকে ফিউচার বলছি, তাই তো? ফিউচার বলছি, ফিউচার টাইম। তাহলে টাইমকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম। ভালো করে যদি লক্ষ্য করি, মানে ছোটবেলা থেকে তোমরা পড়ে এসছো সবাই, যে টেন্সকেও কিন্তু এই নামগুলো দিয়ে ভাগ করা হয়, তাই না? কেন করা হয়? তাহলে কি টেন্স এবং টাইম একই জিনিস? এই জায়গাটা বুঝতে হবে। মানে এই জায়গাটাতেই সমস্যা হয় অনেকে, তার জন্য টেন্সটাকে আরো বেশি কঠিন মনে হয়। বুঝতে পেরেছো? মনে করে যে টাইম পাস্ট প্রেজেন্ট ফিউচার, তাহলে টেন্সও পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স, তাহলে একই জিনিস মনে হয়। একই জিনিস নয়, কিন্তু কোথাও না কোথাও তাদের পার্থক্য আছে, আবার কোথাও কোথাও মিলও আছে। এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। তো টাইমকে আমরা সময় বলবো। টাইমকে কি বলবো বাংলায়? সময়। এই সময়কে আমরা তিন ভাগে ভাগ করলাম, অলরেডি দেখে নিলাম। আর টেন্সকে বলবো কাল। কাল মানেও সময়। কাল মানে কি? এই কাল শব্দটার বাংলা মানে সময়, মানে সমার্থক শব্দ হচ্ছে সময়। বলে না আমার এখন আকাল চলছে, মানে আমার খারাপ সময় চলছে। গতকাল মানে গত সময়, এই কাল শব্দটার মানে হচ্ছে সময়। বুঝতে পেরেছো? এখন টেন্সের বাংলা মানে শুধু কাল নয় কিন্তু। টেন্সের বাংলা মানে যদি জিজ্ঞেস করে, তোমাকে বলতে হবে কি? ক্রিয়ার কাল। অর্থাৎ এই ভার্ব সম্পর্কে কিন্তু আমরা যতটুকু পড়েছি অনেকটাই ডিটেলে পড়েছি, আবার ভার্ব সম্পর্কে অনেক কিছু বাকি আছে, কিন্তু যতটুকু কম্পিটিটিভ পরীক্ষাতে দরকার হয়, টাইপস, ফর্মস, সেগুলো কিন্তু পুরো পড়া হয়ে গেছে, আমি পড়িয়ে দিয়েছি। তাহলে ভার্ব, এই যে বলছে ক্রিয়ার কাল, অর্থাৎ টাইম অফ ভার্ব, এটাকে যদি ইংলিশে লিখি কি লিখবো? টাইম অফ ভার্ব, ক্রিয়ার কাল বা ক্রিয়ার সময়, তাই হচ্ছে না ব্যাপারটা? তার মানে টেন্সের ডেফিনিশন বলতে হলে এইভাবে বলতে হবে, দ্য টাইম এক্সপ্রেসড ইন ভার্ব ইজ কল্ড টেন্স, অথবা টেন্স এক্সপ্রেসেস হুইচ টাইম ইজ রিফার্ড টু ইন দ্য ভার্ব অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকবে, সেই ভার্বের মধ্যে যে সময়টাকে বোঝানো হয়, ওই সময়টাকেই ওই সেন্টেন্সের বা ওই ভার্বের টেন্স বলা হয়। বুঝতে পেরেছো? তো প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকে আমরা পড়েছি? ভার্ব থাকবে। ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন হবে না। আর ভার্ব যেখানে থাকবে, সেখানে কি থাকবে? ভার্বের একটা টাইম থাকবে। তার মানে ওই ভার্বটা কোনো না কোনো টেন্সে হবে। বুঝতে পেরেছো? তাহলে ভার্বের অস্তিত্ব মানে টেন্সের অস্তিত্ব, আর ভার্বের অস্তিত্ব মানে আমরা জানি সেন্টেন্সের অস্তিত্ব, মানে সেন্টেন্স মানেই কোনো না কোনো টেন্সের অন্তর্গত হবে। বোঝা গেল? এই জিনিসটা বুঝতে হবে। এখানে একটা জিনিস দেখো, কি ডেফিনিশনটা দেওয়া আছে কি? দ্য টাইম এক্সপ্রেসড ইন দ্য ভার্ব অফ এ সেন্টেন্স ইজ কল্ড টেন্স, অথবা দ্য চেঞ্জ অফ ফর্ম ইন এ ভার্ব। এই কথাটা আবার গুরুত্বপূর্ণ। কি বলছে? দ্য চেঞ্জ অফ ফর্ম, এই কথাটা তারা কি বোঝাচ্ছে? দেখো, দ্য চেঞ্জ অফ ফর্ম ইন এ ভার্ব মানে, ধরো আমি বললাম যে আই গো টু স্কুল, এই সেন্টেন্সটায় ভার্ব কোনটা? গো। এই ভার্বের যে ফর্মটা, যে চেঞ্জ অফ ফর্ম বলেছে, এই ভার্বের ফর্মটা আমি চেঞ্জ করবো। তোমরা কত রকমের ফর্ম পড়েছো? 5 রকমের। তো 5 রকমের মধ্যে এটা এক রকমের আছে, এটাকে আমি চেঞ্জ করবো। আমি লিখলাম যে আই ওয়েন্ট টু স্কুল, লিখলাম। ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে গেল কি না? শুধু ভার্বের ফর্মটা চেঞ্জ হলো, বাদ বাকি অন্য কিছু চেঞ্জ হলো? তাহলে ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে কি বোঝাচ্ছে? প্রথম কাটা কোন টেন্স ছিল? প্রথম কাটা প্রেজেন্ট টেন্স ছিল। পরেরটা কোন টেন্স হয়ে গেল? পরেরটা পাস্ট টেন্স হয়ে গেল, তাই না? প্রেজেন্ট। প্রথম কাটা প্রেজেন্ট টেন্স ছিল, সেকেন্ডটা পাস্ট টেন্স হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি? ভার্বের যে ফর্মের যে পরিবর্তন হচ্ছে, ওই পরিবর্তনটা কি আইডেন্টিফাই করছে? টেন্সের পরিবর্তনকে আইডেন্টিফাই করছে, অর্থাৎ ডিফারেন্ট টেন্সকে আইডেন্টিফাই করছে, তাই না? তাহলে এই ডেফিনিশনটাও চলবে। অর্থাৎ ভার্বের যে পরিবর্তনের ফলে আমরা যেই টাইমের পরিবর্তনটা বুঝি, সেটাকে আমরা টেন্স বলি। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে টেন্সকে আমরা তাহলে শিখবো কোন পার্সপেক্টিভ থেকে, মানে কেন শিখবো, পরীক্ষাতে কি দরকার? ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখে নেব। এখানে আছে কি, এটা বলছি আমি তার আগে।
ও এগুলো ডেসক্রিপটিভের জন্য রেডি করছিলাম। টেন্স আমরা শিখবো কেন? টেন্স আমরা শিখবো কেন? এক্সামের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, এক্সামের পার্সপেক্টিভ থেকে, তাহলে আমরা টেন্স শিখবো অনেকগুলো কারণে। যেমন নাম্বার 1, টেন্স থেকে ডিরেক্টলি কোশ্চেন আসবে, টেন্স বেসড কোশ্চেন আসবে। তিন ধরনের কোশ্চেন আছে। টেন্স বেসড কোশ্চেন 3 ধরনের কোশ্চেন আসবে। কি কি আছে? আচ্ছা, এক নাম্বার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার, এগুলো একটু লিখে রাখবে, তাহলে তোমার মাইন্ডটা, দরজাটা খুলবে। বুঝতে পেরেছো? কোন দরজা দিয়ে ঢুকতে হবে সেটা তো দরকার। অনেকে দরজাটাই দেখায়, তো দরজাটা আগে দেখিয়ে দিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি দিয়ে? উইথ প্রপার অথবা কারেক্ট, প্রপার অথবা কারেক্ট ফর্মস অফ ভার্ব। ডাইরেক্ট এটা লেখা থাকে, কারেক্ট ফর্মস অফ ভার্ব। ভার্বের সঠিক ফর্ম দিয়ে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। তো ভার্বের সঠিক ফর্ম কি কিসের উপর ডিপেন্ড করে আমরা জানবো? টেন্সের উপর আর সাবজেক্টের উপর। সাবজেক্ট অনুযায়ী ভার্বের ফর্ম হয়, দুটো জিনিসের উপর ডিপেন্ড করে ফাইনাইট ভার্বের ফর্ম। ঠিক আছে, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কি আসবে? আইডেন্টিফিকেশন অফ টেন্স। আইডেন্টিফিকেশন অফ টেন্স। টেন্সের আইডেন্টিফিকেশন আছে, মানে একটা সেন্টেন্স দিয়ে দিবে, যে বলবে যেটা কোন টেন্সে লেখা আছে, তোমাকে আইডেন্টিফাই করতে হয়। পারা যাবে না? আমরা শিখবো, পরীক্ষা আছে এগুলো, মানে ক্লাসে তো এসেছিল এবার। ঠিক আছে, 3 নাম্বার দেখো, 3 নাম্বার কি আছে? যে এরর বেসড কোশ্চেন। এরর বেসড কোশ্চেন, অর্থাৎ স্পটিং এরর অথবা ফাইন্ডিং এরর। স্পটিং এরর ইন সেন্টেন্স। টেন্স বেসড এরর পরীক্ষায় প্রশ্ন আসে। এররে তো সব চ্যাপ্টার থেকে হয়, টেন্সের উপর ডিপেন্ড করে হবে। আরেক ধরনের দিয়ে হয়, এটা থেকে সিকোয়েন্স অফ সেন্টেন্স। কি থেকে? সিকোয়েন্স অফ টেন্স বলতে পারো, অথবা সেন্টেন্স। এই জিনিসগুলো কিন্তু সবাই পড়ায় না, ঠিক আছে, কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে এগুলোর উপর ডিপেন্ড করে। সিকোয়েন্স অফ সেন্টেন্স অথবা সিকোয়েন্স অফ টেন্স। একটা জিনিস এই জায়গাটা কোথায় কাজে লাগবে? ক্লজ পড়তে গিয়ে কাজে লাগবে। ক্লজ যখন আমরা পড়বো কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, সেই ক্ষেত্রে কাজে লাগবে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে মেন ক্লজ একরকম টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ একরকম টেন্স ফলো করতে হবে। পাস্ট টেন্স হলে মেন ক্লজ পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজকেও পাস্ট টেন্স করতে হয়। মেন ক্লজ প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সের হতে পারে। এই জিনিসগুলো আমরা শিখবো, বুঝতে পেরেছো? তো ওর জন্য এইভাবে আমরা এগুলো শিখবো। এগুলো থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে পরীক্ষায়, এগুলো থেকে ডিরেক্টলি কোশ্চেন আসবে। এবার তোমাকে গ্রামারের এগুলোর থেকে কোশ্চেন যখন দিল তুমি ডিরেক্টলি অ্যান্সার করতে পারলে, কিন্তু অন্য কিছু চ্যাপ্টার আছে, চলে এসো, অন্য কিছু চ্যাপ্টার্স আছে যে চ্যাপ্টার্স গুলো থেকে কোশ্চেন দেবে, তোমাকে ওই কোশ্চেনের অ্যান্সার গুলো করার জন্য টেন্সের নলেজ দরকার। কি কি আছে দরকার? যেমন ধরো নাম্বার 1, আমি যদি দেখি অন্য যে চ্যাপ্টার গুলো আছে যেগুলোর জন্য তোমার মানে টেন্সের নলেজ দরকার, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে টেন্স মেনটেন করতে হবে, বা কোনটা কোন টেন্সে আছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কেন? কারণ তুমি যদি এই যে আইডেন্টিফিকেশন অফ টেন্স না করতে পারো সেন্টেন্সের মধ্যে, তাহলে ওখানে কোন বিভার্ব ইউজ করবে, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, এগুলো কিন্তু বুঝতে পারবে না। টেন্স আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সের মধ্যে, তারপরে তো তুমি ওর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে, প্যাসিভ করার সময় টেন্স মেনটেন করতে হয়। একই রকম ভাবে ন্যারেশন চেঞ্জ হয়। কি হয়? ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেও কিন্তু একই রকম, ওই যে ডাইরেক্ট স্পিচ আর হচ্ছে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্বের মধ্যে তোমার হচ্ছে রিপোর্টিং ভার্ব কোন রকম টেন্স থাকে, রিপোর্টেড স্পিচটাকে কোন টেন্সে ফলো করতে হয়, যে ওইটা। হ্যাঁ, তাহলে কোন টেন্স আমি লিখবো সেটা কিন্তু ডিপেন্ড করবে ওই রিপোর্টিং স্পিচের উপর, রিপোর্টেড স্পিচ। তো ওইখানে টেন্সের একটা রিলিভেন্স থাকে, ওটা ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স। ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স, ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স বলতে কি বলো দেখি? কমপ্লেক্স, ভেরি গুড। তার মানে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড, ভাইস ভার্সা এরকম হয়। কিংবা ধরো যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ, বুঝতে পেরেছো? ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ, এরকম। অ্যাসার্টিভ থেকে আবার এক্সক্লেমেটরি দেয়, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, এইরকম। এইগুলোর জন্য কিন্তু আমাদের টেন্স বুঝে রাখতে হবে। অর্থাৎ সেন্টেন্স বেসড কোশ্চেন যদি দেয়, কি বেসড? সেন্টেন্স, মানে পুরো বাক্য দিয়ে দিল, বাক্যর উপর ডিপেন্ড করে যে কোশ্চেন থাকবে, সব কোশ্চেন গুলো বোঝার জন্য, সঠিকভাবে অ্যান্সার করার জন্য টেন্স তোমাকে জানতেই হবে, এটা ম্যান্ডেটরি। আর যেগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড টাইপের কোশ্চেন হয়, সিনোনিম, অ্যান্টোনিম,
সেগুলো ক্ষেত্রে টেন্সের কোনো প্রয়োজন হলো না, কিন্তু ভোকাবুলারি বেসড জিনিস। তাই গ্রামার শিখতে হলে তোমাকে টেন্স কিন্তু মাদার চ্যাপ্টার, ঠিক আছে, ওটা ভালো করে বুঝতে হবে। তো আমি এগুলো তোমাদের লিখলাম এর জন্য যে তোমার ইম্পর্টেন্স, ব্রেনটা যেন অ্যাক্টিভ থাকে, যে আমরা টেন্সটাকে শিখবো গুরুত্ব দিয়ে, ঠিক আছে। এবার আমরা চলে আসি টেন্সের যে মেন ক্রাইটেরিয়া, ঢুকবো আমরা, চলে এসো। হ্যাঁ, যেটা প্রথমেই বলছিলাম, আমরা কিন্তু অনেকে মনে করি যে টেন্স এবং টাইম হচ্ছে একই জিনিস, কিন্তু আসলে একই জিনিস নয়, পার্থক্য আছে। কি কি পার্থক্য আছে সেটা আমরা দেখবো। একটু আগে অলরেডি বললাম যে টাইম হচ্ছে আমাদের যে ফ্র্যাগমেন্ট অফ সময়, ফ্র্যাগমেন্ট, টাইম ফ্র্যাগমেন্ট বলতে তিন ধরনের ফ্র্যাগমেন্ট আমরা দেখলাম। একটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট টাইম, প্রেজেন্ট টাইম, আর হচ্ছে ফিউচার টাইম, ফিউচার টাইম। তাহলে এগুলো হচ্ছে টাইমের নাম বললাম। এবার টেন্সেরও কিন্তু এরকম নাম আছে, ঠিক আছে। এবার আমি এখানে যেটা বোঝাতে চাইছি তোমাদের সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন টাইম অ্যান্ড টেন্স। টেন্সের ডেফিনেশন কি বললাম? টেন্স বললাম দ্য টাইম দ্য টাইম দ্য টাইম অফ ভার্ব, দ্য টাইম অফ ভার্ব অথবা দ্য টাইম এক্সপ্রেসড ইন ভার্ব, ভার্বের মধ্যে যে সময়টা প্রকাশ পেয়ে থাকে সেটাকেই আমরা বলছি কি টেন্স। এখন ব্যাপারটা হচ্ছে টাইমকে যেমন আমরা তিন ভাগে ভাগ করলাম, আর ভার্বের মধ্যে লুকিয়ে থাকছে টাইম, তাহলে ভার্বের মধ্যেও এরকম তিনটে টাইপ লুকিয়ে থাকতে পারে, তাই নাকি? তার মানে টেন্সেও আবার এই তিনটে ক্যাটাগরি হতে পারে। তাও তবুও পার্থক্য আছে। কি পার্থক্য, এই জিনিসটা আমরা বুঝবো। চলে এসো এইখানে সেন্টেন্স যেটা লেখা আছে, এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। এই সেন্টেন্স দেখো, হি গোজ টু স্কুল। এবার আমার একটা কোশ্চেন হচ্ছে, ধরো কোন একটা সেন্টেন্সের টেন্স আমি নির্ধারণ করবো, কি দেখবো ওই সেন্টেন্সে? হ্যাঁ, ভেরি গুড, ভার্বটাকে দেখবো সব সময়। ওর জন্য এখানে লিখে দিলাম দ্য টাইম অফ ভার্ব। ভার্ব ছাড়া টেন্স নির্ণয় করা যায় না, কিন্তু আর একটা জিনিস আছে যেটা দেখে আমরা টেন্সে নির্ণয় করি। কি? ভার্বকে মডিফাই করে কে? কে? অ্যাডভার্ব। তার মানে ভার্বকে যে মডিফাই করে বা কোয়ালিফাই করে তাকে দেখেও আমরা টেন্স বুঝতে পারবো। বুঝতে পেরেছো? এই জিনিস দুটো কিন্তু খেয়াল রাখতে হবে। তো চলে এসো আমরা মেইনলি ভার্ব দেখে, তারপরে ভার্ব দেখার পরে যদি বুঝতে না পারি, যদি অ্যাডভার্ব থাকে তাহলে অ্যাডভার্বকে লক্ষ্য করবো, ঠিক আছে। এরকম অ্যাডভার্বকে দেখে যে সবসময় করবো, মানে আইডেন্টিফাই করবো, সেটা কিন্তু নয়। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, হি গোজ টু স্কুল। এখানে ভার্ব হচ্ছে গোজ, তাই তো? গোজ যদি ভার্ব হয়, আমরা গোজ শব্দটাকে দেখে বুঝবো যেটা কোন টেন্সে আছে। আমাকে প্রথমে বলো, এটা গোজ শব্দটা কোন ভার্ব, মানে কোন ফর্ম, ভার্বের কোন ফর্ম? ভার্বের ফিফথ ফর্ম, অর্থাৎ এস বাই ইএস যুক্ত ফর্ম, যেটাকে আমরা বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। ভার্বের সঙ্গে এস বাই ইএস যুক্ত থাকলে, রুট ফর্মের সঙ্গে এস বাই এস যুক্ত থাকলে সেটাকে এস বাই এস যুক্ত ফর্ম। এটা ফর্মুলা কি বলেছিলাম? যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বও থার্ড পারসন সিঙ্গুলার করতে হয়, তাই না? এখানে সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য গোজ হয়েছে, সিম্পল হয়ে গেল। এবার তোমরা একটা জিনিস জানো এবং বলেছিলাম যে এই যে ভার্বের ফিফথ ফর্ম, এটা অনলি একটা টেন্সে ব্যবহার হয়। কোন টেন্সে ব্যবহার হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার হয়। তার মানে এই ভার্বটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। এবার ইনডেফিনিট না পারফেক্ট আমরা পরে দেখবো, তো আমি লিখে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট। আমার মেন ফোকাস হচ্ছে প্রেজেন্ট এই ওয়ার্ডটার উপর, ঠিক আছে। মেন ফোকাস থাকবে এই ওয়ার্ডটা, প্রেজেন্টের উপর। এবার চলে আসি যেটা বলছিলাম, যে এই যে বলছি হি গোজ টু স্কুল, এটাকে বলছি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট বলছি মানে বর্তমান, কিন্তু ভালো করে অর্থটা বোঝো তো। সে স্কুলে যায়, এটা দ্বারা কি বোঝাচ্ছে? তো সে স্কুলে যায়, এটার মানে এরকম বোঝাচ্ছে না যে আগেও স্কুলে গেছিল, আগেও স্কুলে যেত, সে স্কুলে যায়, তো ওটা তো স্কুলে যাওয়াটাই ওটার কাজ, মানে আগেও যেত, এখনো যায়, আর স্কুলে যাওয়াই যেহেতু ওর কাজ, তাই ভবিষ্যতে যাবে, বোঝাচ্ছে না এরকম? কিন্তু তাহলে কি, মানে এখানে তিনটে টাইমের কনসেপ্টই লুকিয়ে আছে, তিনটে টাইমের মানে রেফারেন্সই লুকিয়ে আছে, কিন্তু এটাকে টেন্স হিসেবে প্রেজেন্ট বলছি কেন, ফিউচার বা পাস্ট বলছি না কেন? প্রশ্ন তো এখানেই, তাই না? এইখানে এই যে হচ্ছে পার্থক্য, যে কোন একটা সেন্টেন্সের মধ্যে সময়, টাইম কিন্তু সব টাইমকে মেনশন করা হতে পারে, অল টাইমস মেনশন করা হতে পারে, কিন্তু টেন্স একরকমই হবে। টেন্স কয়রকম হবে? একরকমই হবে। এবার ব্যাপারটা হচ্ছে, যখন আমরা দেখি যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যে ভার্ব আছে, ওই ভার্বের দ্বারা এই তিনটে টাইমকেই বোঝানো হচ্ছে, তাহলে ওই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট টেন্স এর আওতায় ধরি। কেন ধরি? তারও কারণ আছে। ব্যাপারটা হচ্ছে, সে স্কুলে যায়, আগেও গেছে, কাজটা তো অনেক পুরনো হয়ে গেছে, এখন যায় মানে বর্তমানে যায়, মানে আর ভবিষ্যতেও যাবে। তাহলে কোন টাইমটা সব থেকে বেশি কাছাকাছি? আমি যখন বলছি, বলার সময়ের কাছাকাছি কোন সময়টা? বর্তমানটা। তার জন্যই টেন্স হিসেবে ওটাকে প্রেজেন্ট টেন্সের আওতায় রাখা হয়। 2 আর 3 এই সেন্টেন্স দুটো দেখো, আরো বুঝতে পারবে। এই সেন্টেন্স দুটো দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটার মানে কি? দ্য আর্থ, আচ্ছা দুটো সেন্টেন্স, একই সেন্টেন্স লিখেছি, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। এখানে মুভস আর রিভলভস ভার্ব দুটো শুধুমাত্র কি করা হয়েছে?
সিনোনিমাস ভার্ব ইউজ করেছে, মুভ মানে ঘুরতে থাকা, রিভলভ মানে চারিদিকে ঘুরতে থাকা, অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে ঘুরে। এখন এখানেও দেখো ইএস যুক্ত করে, এস বা ইএস যুক্ত করে কি করেছে, এটাকেও ভার্বের ফিফথ ফর্ম করা হয়েছে, অর্থাৎ এস বা ইএস যুক্ত ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম করা হয়েছে, তাই না? তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা বোঝাতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলি, তোমরা সবাই ইউজ করো, কি বলি? ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য। আর এই যে ফার্স্ট এক্সাম্পলটা দিয়েছিলাম, এটাকে কি বলা হয় বলতো? হ্যাবিট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ফ্যাক্ট মানে সত্য, অভ্যাসগত যে সত্য সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি, যেটা ইউনিভার্সাল ট্রুথ সেটাকেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। কিন্তু কেন, এই জিনিসটা আমরা বুঝবো। কেন, যখন কেনটা জেনে যাবো না, তখন তোমার মধ্যে তোমাকে সব সেন্টেন্সের জন্য কোনো টিচার বা কারো হেল্প দরকার হবে না, তুমি নিজে থেকে সেই ওটার মানে অপারেশন করতে পারবে সেন্টেন্সে, বুঝতে পেরেছো? এই জিনিসটা দরকার। দেখো, পৃথিবীর চারিদিকে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, বা পৃথিবী ঘোরে সূর্যের চারিদিকে, এটার মানে বোঝাচ্ছে যে পৃথিবী আগেও সূর্যের চারিদিকে ঘুরতো, এই যে পাস্ট টাইমে সূর্যের চারদিকে ঘুরতো, প্রেজেন্ট টাইমেও সূর্যের চারিদিকে ঘুরছে, ভবিষ্যতে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড টিকে থাকে তাহলে তখনও পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরবে, তাই না? তো এটাই তো বুঝতে পারছি আমরা। তাই যেহেতু এটা সব সময় একই জিনিস বিরাজমান থাকছে, তাই আমরা সেটাকে কি করবো? প্রেজেন্ট টাইমে লিখবো। বর্তমানে যেটা আমরা এখন বলছি মানে কি, এখনকার সময় যেটা ঘটছে ওটাকে ওই টেন্সে লিখবো, তাহলে তার মধ্যে পাস্ট ফিউচার সবই নিহিত থাকবে। তাই এই যে কাজগুলো সব সময় ঘটে চিরন্তন সত্য বলি, সেটাকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখছি। তাহলে লিখছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কিন্তু কোন সময়কে ইন্ডিকেট করা হচ্ছে? সব টাইমকে, ফিউচার, পাস্ট এবং প্রেজেন্ট, সব টাইমকে বোঝানো হচ্ছে না? চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য মানে তো যেগুলো অতীতেও সত্য ছিল, বর্তমানেও সত্য, ভবিষ্যতেও সত্য হবে, সেগুলোকে বলি চিরন্তন সত্য। আমি বললাম মানুষ মরণশীল, তাহলে তুমি লিখবে দ্য হিউম্যান বিং ওয়াজ মর্টাল। যদি লিখি সমস্যা কি, দেখো দেখো সমস্যাগুলো কি, লিখা যায় না কেন এটা তোমরা দেখে নেওয়া ভালো, ঠিক আছে? আমি বললাম এখানে লিখে চিরন্তন সত্যগুলো কেন আমরা প্রেজেন্ট টেন্সে লিখি, চিরন্তন সত্যগুলো আমরা কেন প্রেজেন্ট টেন্সে লিখি, কেন আমরা অন্য পাস্ট বা ফিউচার টেন্সে লিখি না? হয় চিরন্তন সত্য, হয় প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। আমি বললাম যে মানুষ হয় মরণশীল, মানুষ হয় বললাম না, মানুষ মরণশীল, এখানে ভার্ব আমি উদ্ধ রাখলাম, মানুষ মরণশীল। এটাকে যদি আমি ইংলিশে লিখি তাহলে কি লিখবো? ম্যান ইজ মর্টাল, মর্টাল মানে মরণশীল, ঠিক আছে? এটা লিখলাম, এটা হচ্ছে ইজ ভার্ব দিয়ে লিখলাম। আমি যদি এটাকে এরকম লিখি, ম্যান ওয়াজ মর্টাল, অথবা ম্যান উইল বি মর্টাল, এটার মানে কি? এই পরের সেন্টেন্স দুটো যদি লিখি তাহলে পার্থক্য কি হবে বা সমস্যা কি হবে? আমি যদি ফার্স্ট সেন্টেন্সটা লিখি এরকম, ম্যান ওয়াজ মর্টাল, এই ওয়াজ লিখি, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো? মানুষ আগে মরণশীল ছিল, তার মানে বোঝাচ্ছে তার মানে এখন মনে হয় আর মরে না, এরকম মিনিং হয়ে যাচ্ছে না? তার মানে এটা চিরন্তন সত্য কিন্তু হচ্ছে না, টাইম অনুযায়ী ও ও সত্যটা একটা টাইমের বাউন্ডেড হয়ে যাচ্ছে, টাইমের বাউন্ডেড সীমিত হয়ে যাচ্ছে, তাই হচ্ছে না কি? ভালো করে দেখো, একটা মানে আগে ছিল, মানে একটা নির্দিষ্ট সময়ের আগে ও মরণশীল ছিল, তারপর থেকে আর মরণশীল নয়, হয়তো সব মানুষ মরণশীল না। তাই যেগুলো চিরন্তন ফ্যাক্ট সেগুলোকে এমন একটা টেন্সে লিখছি যেটার দ্বারা সব টাইমকে বোঝানো হচ্ছে, মানে ইনডেফিনিট। এই নামটা হচ্ছে ইনডেফিনিট, এই ইনডেফিনিট নামটার মধ্যেই লুকিয়ে আছে কি? অসীম। এই ইনডেফিনিট শব্দটার মানে হচ্ছে অসীম, মানে যার কোনো সীমা, যেখানে টাইমের কোনো সীমা নাই সেটাকে বলা হয় অসীম, সীমাহীন, বাউন্ডলেস বলা হয়। এই ইনডেফিনিটের বাংলা মানে ইংলিশে যদি লিখি বাউন্ডলেস, অর্থাৎ সীমাহীন, সময়ের কোনো সীমা থাকবে না, সেটাকে বলবো আমরা ইনডেফিনিট। মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব সময় তার মধ্যে নিহিত থাকবে, সেটাকে ইনডেফিনিট। ওই জন্য এই টেন্সগুলোর নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এমনি এমনি নাম হয়ে যায়নি কিন্তু, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু আমরা জিনিসগুলো শিখবো।
এবার দেখো আমি যদি এই পরের সেন্টেন্সটা বলি, এটা ম্যান উইল বি মর্টাল, এখানে ভার্ব হচ্ছে উইল প্লাস বি, উইল বি, তাহলে এটা আমরা বলবো না। এই উইল বি কেন, উইল বি যদি লিখি তাহলে কি মিনিং দাঁড়াচ্ছে, মানুষ হবে মরণশীল, মানে এখন মরণশীল না, আগে মরণশীল ছিল না, ভবিষ্যতে মরণশীল হবে। এটা কি সত্য? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় গেল, মহাত্মা গান্ধী কোথায় গেল, এটা কোথায় গেল মরণশীল যদি না হতো, তাই না? অতীতের মানুষগুলো কোথায় গেল, প্রশ্ন হচ্ছে এখানে। তার মানে এটা যেহেতু চিরন্তন সত্য একটা ঘটনা বা কথা, এইটাকে আমরা ভবিষ্যতের টাইমের মধ্যে সীমিত করে দিতে পারি না, ঠিক আছে? তাই এই কথাটা বলা যাবে না, ঠিক আছে? মানে এই দুটো কথাই বলা যাবে না। তার জন্য কি করলাম আমি এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট, বর্তমান সময়ে বলছি, বর্তমান পরিপ্রেক্ষিতে, এবং এই সময়টা বাউন্ডলেস হয়ে যাচ্ছে, তাই এটার নাম হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবং এখান থেকে আমরা এই ফর্মুলাটা নিয়ে আসি যে কোনো চিরন্তন সত্য ঘটনা হলে বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে, প্রতিনিয়ত ঘটছে এমন যদি বোঝায়, রেগুলার রুটিন অনুযায়ী ঘটছে যদি বোঝায়, এরকম কোনো ঐতিহাসিক ঘটনা যদি থাকে, ঐতিহাসিক কোনো ফ্যাক্ট যদি হয়, সেগুলোকে আমরা কিসে লিখি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখি। এগুলো ডিরেক্টলি মুখস্থ করতে হয়, কিন্তু কেন করতে হয় আশা করি তোমরা বুঝে গেছো, বুঝে গেছো তো? বেশ, এবার দেখো এখানে 4 এবং 5 নাম্বার সেন্টেন্স দুটো দেখো, তাহলে এই দুটো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ হলো। 4 নাম্বার সেন্টেন্সে কি বলছে, উই আর গোয়িং, এই সেন্টেন্স দুটো গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে বলছিলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে বলছিলাম এতক্ষণ, তাহলে এই সেন্টেন্স গুলো সবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার দেখো এই সেন্টেন্স গুলো সবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। চলে আসো 4 নাম্বার সেন্টেন্সে দেখো, উই আর গোয়িং টু দিল্লি নেক্সট উইক, কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে পরের সপ্তাহে আমরা দিল্লি যাচ্ছি। তার মানে ভার্ব কোনটা, আর গোয়িং, তাই তো? এখানে ভার্ব হচ্ছে আর গোয়িং। এই আর গোয়িংটা যদি ভার্ব হয়, এই ভার্বটা দেখে কি মনে হচ্ছে এটা কোন টেন্সে লেখা আছে? এই যে বিভার্ব আছে, বিভার্বের কোন ফর্ম, কোন টেন্স এটা? প্রেজেন্ট। আর আইএনজি যুক্ত আছে মানে কি? কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। নাম বলছি কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভালো করে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বাদ দিলাম, আমি প্রেজেন্টে আমি ধরছি আর কি প্রথমে। কিন্তু কি বলছি, কবে যাচ্ছে, মানে এখন আমরা দিল্লি যাচ্ছি বোঝাচ্ছে মিনিংটা। নেক্সট উইক বলতে কোন সময়কে বোঝাচ্ছে বলো? নেক্সট উইক তো এখনো আসেইনি, এখন তো বর্তমান সপ্তাহ, তাই না? পরের সপ্তাহ আসবে তখন আমরা যাব, কিন্তু বলছে কি পরের সপ্তাহে আমরা দিল্লি যাচ্ছি। অনেক সময় তোমরা বলো না নেক্সট মান্থে আমরা দীঘা বেড়াতে যাচ্ছি, জানিস? যাবি নাকি? তাই বলি, বলি না বন্ধু বান্ধবদের? তো পরের মাসে যাচ্ছি এরকম বলি, যাচ্ছি বলি, যাবো বলি, আবার বেশিরভাগ ক্ষেত্রে যাচ্ছিও বলি, বলি কি না? তাহলে সেক্ষেত্রে কি হয়, তো এইরকম ইংলিশও বলি। তাহলে এই যে নেক্সট উইক, এটা কিন্তু কোন টাইমকে বোঝাচ্ছে? ফিউচার। এবার প্রশ্ন হচ্ছে এখানে ফিউচার টাইম বলবো না টেন্স বলবো? এইখানে দুটো, এই সেন্টেন্স গুলো বুঝতে হয় দুই রকম ভাবে। এখানে যদি টাইম বলি তাহলে ফিউচার টাইম ইন্ডিকেট করছে এই অ্যাডভার্বটা নেক্সট উইক, কিন্তু ভার্বটা লেখা আছে কিসে? প্রেজেন্টে। তার মানে এটাকে আমি কোন টেন্স বলবো, ফিউচার টেন্স বলবো না প্রেজেন্ট টেন্স বলবো? টেন্স দেখবো কি দেখে, তাহলে আমার এখানে ভার্ব কি, নেক্সট উইক এটা ভার্ব না আর গোয়িং? তাহলে এইটা কোন টেন্সে লেখা আছে সেইটাকে আমি টেন্স হিসেবে ধরবো। তার মানে এই সেন্টেন্সটাকে আমি ফিউচার টেন্স বলবো না, কি টেন্স বলবো? এটাকে আমি প্রেজেন্ট টেন্স বলবো। বুঝতে পেরেছো? আমরা ভার্ব দেখে টেন্স নির্ধারণ করবো, বারবার করে বলছি ওর জন্য, ভার্ব দেখে টেন্স নির্ধারণ করবো। ভার্বটা যেই ফর্মে লেখা আছে, যেই ভার্বের রূপ দিয়ে লেখা আছে, সেটাকে আমরা লক্ষ্য করব। তার মানে টাইম অ্যান্ড টেন্স কিন্তু একই জিনিস না। টাইমটা তোমাকে মিনিং অনুযায়ী বুঝতে হবে, টেন্স বুঝতে হবে সবসময় ভার্বের স্ট্রাকচার অনুযায়ী, ভার্বের স্ট্রাকচার অনুযায়ী বুঝতে হবে। ওই ভার্বের স্ট্রাকচার গুলো আমরা শিখবো, খুব পাতি জিনিস, কি জি ভয় পাওয়ার কিছু নাই, এমনি মনে থেকে যাবে 12টা টেন্স, হ্যাঁ, ইজিলি আইডেন্টিফাই করতে পারবে, সব পারবে, চাপ নেওয়ার কিছু নেই। এবার দেখো 5 নাম্বার সেন্টেন্সটা, দ্য অ্যাসপিরেন্টস হ্যাভ কমপ্লিটেড দেয়ার টাস্ক। অ্যাসপিরেন্টস মানে কি? যারা পরীক্ষার্থী, উচ্চাকাঙ্ক্ষী, অ্যাসপায়ার করে যারা, উচ্চাকাঙ্ক্ষীরা, মানে উচ্চাকাঙ্ক্ষী, মানে তোমাদের উচ্চাকাঙ্ক্ষা কি? সফল হওয়া, চাকরি পাওয়া। উচ্চ আকাঙ্ক্ষা, যেটা চাইছো সেটাকে আকাঙ্ক্ষা বলা হয় বা ইচ্ছে। তো দ্য অ্যাসপিরেন্টস হ্যাভ কমপ্লিটেড দেয়ার টাস্ক, অ্যাসপিরেন্টরা তাদের কাজটা কি করেছে? কমপ্লিট করেছে। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে হ্যাভ কমপ্লিটেড। এইটাকে কোন টেন্স বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ইজিলি বুঝতে পারছো, এই যে হ্যাভ ভার্ব আছে আর মেন ভার্বের থার্ড ফর্ম আছে, এই স্ট্রাকচার থাকলে পারফেক্ট টেন্স হয়। এবার ব্যাপারটা হচ্ছে এটাকে বলছি কোন টেন্স? প্রেজেন্ট বলছি,
কিন্তু ভালো করে দেখো তো সত্যি কি এটা প্রেজেন্ট? অ্যাকচুয়ালি অ্যাসপাইরেন্টস তো তাদের কাজটাকে কমপ্লিট করে নিয়েছে, হয়ে গেছে বোঝাচ্ছে। তাহলে কেন প্রেজেন্ট বলছি কেন? হিসাব অনুযায়ী পাস্ট বলা উচিত ছিল। পাস্ট, কিন্তু খুব অতীতের পাস্ট না, খুব পুরনো পাস্ট না। পাস্ট তো এটাও পাস্ট, মানে কালকে যেটা হয়েছে এটাও পাস্ট, আজ থেকে 2000 বছর আগে যা ঘটেছে ওটাও পাস্ট। পাস্ট কি না? কিন্তু দুটো কি একই সময়ের ঘটনা হলো? বা আজকে হয়তো কিছুক্ষণ আগে আমি একটা কাজ করলাম, আমি হয়তো সকালে কিছু খাওয়া দাওয়া করেছি বা সকালে কোনো একটা কাজ করেছি, সেটা তো পাস্ট হয়ে গেছে আমার কাছে না? তো পাস্ট মানে হচ্ছে যে কাজটা হয়ে গেছে। এবার ওইখানে যে খুবই পুরনো আর রিসেন্টলি যেটা হলো এর মধ্যে পার্থক্য করার জন্য এই পাস্টের ভ্যারিটি করা হয়েছে। কি? যে যেটা খুবই পুরনো, যেগুলো হয়ে গেছে অর্থাৎ আজকের আগে হয়ে গেছে, সেগুলোকে লেখা হয় কমপ্লিট পাস্ট টেন্সে। আর কিছুক্ষণ আগে হয়ে গেল পাস্ট, কিন্তু যেটা কিছুক্ষণ আগে হলো এবং তার রেজাল্টটা এইমাত্র হলো বা বাকি আছে বলা যেতে পারে, সেই ধরনের পাস্ট গুলোকে আমরা প্রেজেন্টের লিখি। কেন কি? কারণ হচ্ছে ওই পাস্টের ইফেক্টটা এখনো বর্তমানে বিরাজমান থাকে। পারফেক্ট মানে কিছুটা কাজ কমপ্লিট হয়ে কিছু কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। পারফেক্ট মানে কি বললাম? কমপ্লিট অ্যাকশন, মানে কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটেড লিখলাম মানে কাজ হয়ে গেছে, যেহেতু কমপ্লিটেড হয়ে গেছে একদম এরকম অ্যাকশন। তার মানে এইরকম যখন টেন্স থাকবে তার মধ্যে কিছু কাজ থাকবে অলরেডি কমপ্লিট হয়ে গেছে বোঝাবে, আবার ওই কাজটারই কিছুটা এখনো চলছেও বোঝাবে। তার মানে এমন কথাও আমরা বলি যে কথার মধ্যে এরকম সেন্স থাকে যে কিছুটা কাজ হয়ে গেছে আর কিছুটা কাজ মানে বাকিও আছে, চলছে, ওই কাজটাও চলছে, এরকম সেন্স ইউজ করি। এবার কিভাবে ইউজ করি দেখো, আমরা এই প্রেজেন্ট টেন্সের আন্ডারে এগুলো পড়ছি তাই না? তাহলে প্রেজেন্ট টেন্সের মধ্যে আমি চারটে সেন্টেন্স লিখছি, তিনটে সেন্টেন্স গুলো ভালো করে বোঝো। সবগুলোই কিন্তু প্রেজেন্ট টেন্স হবে, কিন্তু পার্থক্য কোথায় ওইখান থেকে আমি ফিরে এসে আবার তোমাকে স্ট্রাকচারে নিয়ে আসছি। ঠিক আছে? দিয়ে তোমাদের স্ট্রাকচারটা বুঝিয়ে দেবো, একসাথে 12টা হয়ে যাবে, এই তিনটে বুঝলে 12টা হয়ে যায়। ঠিক আছে? ভালো করে পার্থক্যটা বোঝার চেষ্টা করবে। এই যে 2 নাম্বার সেন্টেন্স আর 4 নাম্বার সেন্টেন্স, পার্থক্যটা ভালো করে বুঝবে। এটা 1 নাম্বার সেন্টেন্স, এটা 3 নাম্বার। ভালো করে বোঝার চেষ্টা করবে কোনটা কোন সেন্টেন্স বললাম, 2 নাম্বার আর 4 নাম্বার। এখানেও বলা আছে আমি ভাত খাচ্ছি, আর এখানে বলা আছে আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। খাচ্ছি লেখা আছে দুটোতে, তাই না? ভার্বগুলো আইডেন্টিফাই করো আগে। ফার্স্ট সেন্টেন্সে ভার্ব কোনটা? খাই। সেকেন্ড সেন্টেন্সে ভাত খাচ্ছি, সরি মানে ভার্ব হচ্ছে খাচ্ছি। থার্ড সেন্টেন্সে ভার্ব কোনটা? খেলাম। সবগুলোতে আন্ডারলাইন করে দিয়েছে। এগুলোর দ্বারা কোন টাইমকে বোঝানো হচ্ছে? টাইম প্রেজেন্ট টাইমই হচ্ছে, প্রেজেন্ট টেন্সই হচ্ছে, বর্তমানকে বোঝানো হচ্ছে। খাই মানে কি? সব সময় খাই যেহেতু বোঝায়, আগেও খেতাম, এখনো খাই, ভবিষ্যতে খাবো। লিমিটলেস, তার মানে কি হয়ে গেল? এটা প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট তিনটে জিনিস মনে রাখবে। সেটার যারা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাস বোঝাবে, যেটা সব সময় কাজটা হয়, না হলে চিরন্তন সত্য যেটাও সব সময় হয়, অথবা তোমার অভ্যাস, অভ্যাস বলা রুটিন, রুটিন অনুযায়ী কোনো কাজ হবে, রুটিন অনুযায়ী। অভ্যাস না হলে ওটা রুটিন যখন হয়ে যাবে, নির্দিষ্ট রুটিন মেনটেন করে হবে, ক্রম মেনটেন করে, সেটাও কিন্তু সব সময় হয় বোঝাবে। সেগুলো সবই হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনাইট। কারণটা অলরেডি বললাম, সেটা খেয়াল রাখতে হবে। ওই তিনটে সেন্সের বাইরে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আর হয় না। বোঝা গেল? এবার চলে এসো এখানে খাচ্ছি। এই যে খাচ্ছি, এই কথাটা তারা কি বোঝাচ্ছি? খাওয়া কাজটা এখন চলছে। এই যে এখন চলছে না আগে হচ্ছিল বলছে, বলো তো? এখন মানে বর্তমান টাইমে হচ্ছে। এবার বলো এই খাই আর খাচ্ছি দুটোই তো প্রেজেন্ট, এটাকেও প্রেজেন্ট বলছি। ঠিক আছে? কালার চেঞ্জ করি। এটাকেও প্রেজেন্ট বলছি, এটাকেও প্রেজেন্ট বলছি। পার্থক্য কি? এই কাজটা সব সময় হয়, আর খাচ্ছি যখন বলছি তখন এখন খাচ্ছি, অতীতে খাচ্ছিলাম বোঝাচ্ছে না, বা ভবিষ্যতে খাবো এই কথা বোঝাচ্ছে না। যখন ইনডিফিনিট লিখলাম ওটার দ্বারা কিন্তু সব সময় গিয়ে হচ্ছিল, এখানে কিন্তু শুধু এই সময়ই কাজটা হচ্ছে এটা বোঝাচ্ছে, তাই না? আবার এটা দেখো খেলাম, এই যে খেলাম, খাওয়া এইমাত্র হলো, যে আমি এখনই বলছি খেয়ে তোমাকে বলছি খেলাম, তাহলে এটা একটা প্রেজেন্ট সেন্স থাকছে, মানে খেয়ে নেওয়া হলো, কমপ্লিট হয়ে গেল, দিয়ে বলছি খেলাম, মানে কি বর্তমানেই বলছি আমি ব্যাপারটা। তাহলে এখানেও প্রেজেন্ট, কিন্তু ব্যাপারটা কি? খাচ্ছি আর খেলামের মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু কাজটা চলছিল খাচ্ছি, এখানে কাজটা হয়ে গেল, কিন্তু এখনই হলো, কাজটা কমপ্লিট হয়ে গেল, এরকম সেন্স থাকছে। আর এখানে দেখো খাচ্ছি, এখানেও খাচ্ছি আছে 2 নাম্বার আর 3 নাম্বারে, কিন্তু পার্থক্য কি? এখানে বলেছে 10 মিনিট ধরে, এই কথাটা অ্যাড করা আছে এক্সট্রা। এখানে একটা জিনিস বুঝতে হবে, এইটা বোঝার আগে আমরা এই দুটো আগে বুঝে নিই ভালো করে। ঠিক আছে? চলে এসো এবার।
আমরা যদি এই 1 নাম্বার সেন্টেন্সটাকে ট্রান্সলেট করি ইংলিশে, কি লিখবো, কিভাবে লিখবো বলো? আই ইট রাইস, আমি ভাত খাই। এই যে ইট, এই ভার্বটাই বলে দিবে তোমার কোন টেন্স। তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এই ভার্বের দুটো রূপ হয়। কটা রূপ হয়? দুটো রূপ হবে। একটা হচ্ছে হয় সে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম বসবে, অথবা ভার্বের সঙ্গে ফিফথ ফর্ম অথবা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত ফর্ম বসবে, এস বা ইএস যুক্ত ফর্ম বসবে। ঠিক আছে, এখানে আমি আছি তাই ইট হলো, যদি হি হতো, সে হতো, বা রাম রহিম শ্যাম যদু মধু কোনো একজনের নাম থাকতো, তাহলেও কি হতো? ইটস হতো। বুঝতে পেরেছো? আর বারবার করে বলেছি, এই ভার্বের যে ফিফথ ফর্ম অথবা এস বা ইএস যুক্ত ফর্ম, এটা অনলি কোন টেন্সে ইউজ হয়? এটা অনলি প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, অনলি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইউজ হয়, অন্য কোনো টেন্সে ইউজ করা যাবে না। খেয়াল রাখতে হবে, এই দুটো ফর্ম ছাড়া প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর অন্য কোনো ফর্ম ইউজ করা যাবে না। বোঝা গেল? খেয়াল রাখতে হবে, বারবার করে বলছি, ওর জন্য ফর্ম পড়িয়েছিলাম। এবার চলে আসো, আমরা 2 নাম্বার সেন্টেন্সটা দেখবো। এটাকে যদি আমি লিখি, ট্রান্সলেট করি, কি লিখবো এবং কেন লিখবো সেগুলো আমরা শিখবো, তাহলেই তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটাকে আমি কি লিখবো বলো? আমি ভাত খাচ্ছি, এটা ইংলিশে কি লিখবো? আই এম ইটিং রাইস। এটা মানে হচ্ছে আমি ভাত খাচ্ছি। আর এমটা হলোই বা কেন? কি ভাব? হ্যাঁ, মেন ভার্ব হয়ে গেল ইটিংটা। ইটিংটাকে আমরা মেন ভার্ব বলছি, এমভি মানে মেন ভার্ব, আর এটা কি? এভি মানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এটাকে আমরা কি বলি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, তোমরা সবাই জানো। তবু আমাকে এখন বলতে হবে ব্যাপারটা বোঝানোর জন্য, কি বলছি এটাকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এরকম বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব নিয়ে চলে আসলাম কেন? এবার তোমাকে একটা নিয়ম মনে রাখতে হবে, নিয়মটার কারণ আছে, ভালো করে বোঝো, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি বললাম? কাজটা এখনো চলছে, তার মানে কাজটার বর্তমান সিচুয়েশন, অবস্থাটা কি বললাম। এখন ওই কোন একটা ঘটনা, ওই ঘটনাটার বর্তমান অবস্থা কি? তো বর্তমান অবস্থা মানে কি? অবস্থা বোঝানোর জন্য আমরা কোন ভার্ব ইউজ করি? বি ভার্ব ইউজ করি। বি ভার্ব ইউজ করি না? তাহলে যখন কোনো কাজ কমপ্লিট হয়নি, চলছে, ওই কাজটার সিচুয়েশনটা কিরকম আছে এখন, সেটা জানার জন্য একটা এক্সট্রা অক্সিলারি ভার্ব দরকার, যে অক্সিলারি ভার্বটা অবস্থাকে বোঝায়, তারই নাম হচ্ছে কি? বি ভার্ব। বুঝতে পেরেছো এবার? তাই কন্টিনিউয়াস টেন্সের যেহেতু যে মেন অ্যাকশনটা থাকে, মেন ভার্ব, ওটা যেহেতু ইনকমপ্লিট থাকে, তাই ওই সিচুয়েশনটাকে, অবস্থাটাকে জানার জন্য দরকার হয় কি? বি ভার্ব, অক্সিলারি ভার্ব। তাই একটা জিনিস মনে রাখবে যে কন্টিনিউয়াস টেন্স হতে হলে, কন্টিনিউয়াস টেন্স হতে হলে কি হতে হবে তোমাকে? কন্টিনিউয়াস টেন্সের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে সেখানে বি ভার্ব থাকবেই, মাস্ট। কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, বা ফিউচার কন্টিনিউয়াস, যাই হোক না কেন, কন্টিনিউয়াস টেন্সের দুটো জিনিস মনে রাখবে। একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বি ভার্ব থাকবে, নাম্বার 2 হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের যে মেন ভার্ব, ওটা সব সময় আইএনজি যুক্ত হবে। মেন ভার্ব আইএনজি যুক্ত হবে, আইএনজি যুক্ত। কেন আইএনজি যুক্ত? এই আইএনজিটা দিয়ে বোঝানো হয় কাজটা এখনো চলছে। আইএনজি, ইং, ইং হচ্ছে এমন একটা সাফিক্স ইংলিশের, এটাকে সাফিক্স বলা হয়। ইং হচ্ছে এমন একটা সাফিক্স যেটা ভার্বের সঙ্গে যুক্ত হয়ে কন্টিনিউইটিকে বোঝানো হয়। কি বোঝানো হয়? কন্টিনিউইটি। অর্থাৎ যে কোনো ওয়ার্ডের সঙ্গে ভার্বের সঙ্গে ইং যুক্ত হবে, তার মানে ওই অ্যাকশনটা বা ওই ভার্বের কাজটা চলছে বোঝাবে। বুঝতে পেরেছো? রানিং বোঝাবে, রানিং, এই যে রান প্লাস ইং, আইএনজি, রানিং মানে চলছে বোঝাচ্ছে। তাহলে এই দুটো বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে। এটা কিন্তু আমি শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি না, আমি শুধু কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য বললাম। এবার ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, এটা ডিপেন্ড করছে এই বি ভার্বের কোন রূপটা আমি ব্যবহার করছি, শুধু ওইটাতে পাল্টে দেবে পুরো টেন্সটাকে। বুঝতে পেরেছো? তাহলে আই অ্যাম ইটিং রাইস, এখানে অ্যামটা ছিল বি ভার্ব, তাহলে এখানে অ্যামটা বি ভার্ব হিসেবে আমরা প্রেজেন্ট টেন্স হিসেবে ইউজ করছিলাম। অ্যাম প্রেজেন্ট টেন্স অক্সিলারি ভার্ব, অ্যামটাকে যদি অজ করি তাহলে কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। তার মানে শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ করলেই
প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যাচ্ছে। অথবা আই শ্যাল বি ইটিং যদি করি, এখানে এম এর পরিবর্তে যদি আমি শ্যাল বি শব্দটা ইউজ করি, এখানে শ্যাল এবং বি দুটো ওয়ার্ড ইউজ করতে হচ্ছে। কেন? ফিউচার বানানোর জন্য আমাদের শ্যাল বা উইল মাস্ট লাগে, আর আইএনজি মানে যেহেতু কন্টিনিউয়াস টেন্স তার জন্য বি ভার্ব, আর মোডাল অক্সিলারি ভার্বের ঠিক পরের ভার্বটা কোন ফর্ম বসে? বেস ফর্ম, তার জন্য বি ভার্বের যে নিজের রূপটা ও নিজে বসছে, এম ইজ আর ওয়াজ ওয়ার এসব কিছু বসবে না, তাহলে ওটা ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে। অর্থাৎ আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকিব, এরকম মিনিং হয়ে যাবে। তাহলে আসল যে জায়গাটা বোঝার চেষ্টা আমি করাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা হচ্ছে এইটা মনে রাখবে। বোঝা গেল? এবার এখানে চলে আসে এই সেন্টেন্সটা, পরের সেন্টেন্সটা, এইটা বুঝে নাও, সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি ভাত খেলাম, যখন বলছি খেলাম, তার মানে কি খাওয়াটা তোমার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার বোঝো যে কোন একটা কাজ যে কমপ্লিট করলো, ওই কাজের কৃতিত্বটা তার অধিকারে না অন্য কারোর অধিকারে? তুমি একটা কাজ করলে, তাহলে আমি কি বলবো যে ওই কাজটার কৃতিত্ব আমার? বলা যাবে? কিন্তু এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা আলাদা। ধরো আমি পড়াচ্ছি, এমন তো হতে পারে পড়াতে পড়াতে পড়ানোটা কমপ্লিট হলো না, অন্য কোনো একজন টিচার এসে তোমাদের পড়ালো, কাজটা ইনকমপ্লিট ছিল বলে ওখানে আমারও কৃতিত্ব রইলো, অন্য কারোরও কৃতিত্ব রইলো, হলো না? কিন্তু আমি যদি বলি আমি তোমাদের পড়ানো হয়ে গেল, আমি তোমাদের টেন্স পড়ালাম, তাহলে টেন্সের পড়ানোর কৃতিত্বটা শুধুমাত্র কার উপর যাবে? আমি পড়ানো হয়ে গেল, তাই। বুঝতে পেরেছো? তাই কন্টিনিউয়াস টেন্সের কৃতিত্বটা ইনকমপ্লিট থাকে, তাই ওইখানে সিচুয়েশন বোঝানোর জন্য বি ভার্ব ইউজ করি সর্বদা। আর এটা হচ্ছে পারফেক্ট, এটাকে পারফেক্ট বলি, যে কোনো কাজ কমপ্লিট হয়ে গেল সেটাকে পারফেক্ট বললাম। তাহলে পারফেক্ট টেন্সের যে কাজটা করলো তার অধিকারে ওই কৃতিত্বটা চলে আসলো, তার জন্য ওইখানে আমরা অধিকার বোঝানোর জন্য একটা অক্সিলারি ভার্ব ইউজ করব। অধিকার বোঝানোর জন্য কোন অক্সিলারি ভার্ব ইউজ করা হয়? হ্যাভ ভার্ব, তাই না? হ্যাভ মানে আছে, তোমার আছে, তার আছে, এরকম। তাই আমরা এই সেন্টেন্সটাকে যখন ইংলিশে লিখবো বাক্যটা, তখন কিভাবে লিখবো? এটাকে যদি লিখি আই হ্যাভ, এবার ভার্বে যেটা রয়েছে এটা আমরা পাস্ট পার্টিসিপল করি, ভার্বের থার্ড ফর্ম লিখি, তাই তো? ভার্বের থার্ড ফর্ম লিখি, কেন লিখি? খাওয়া কাজটা হয়ে গেছে, যখন কোনো কাজের কমপ্লিটেড হয়ে গেছে বোঝাবে, তখন ওই ভার্বের অ্যাকশনটাকে বোঝানোর জন্য সবসময় আমরা ভার্বের থার্ড ফর্ম দিয়ে ইউজ করবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত মানে হচ্ছে কি কোনো কাজ কমপ্লিট হয়নি, চলিতেছে। এই দুটো সেন্স তোমাকে মনে রাখতে হবে। বোঝা গেল? তাই যেহেতু খাওয়া কাজটা হয়ে গেছে, তাই এখানে আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করব? থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ইটের থার্ড ফর্ম কি? ইটেন। তাহলে আই হ্যাভ ইটেন, কি খেয়েছি? রাইস, ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেলাম বা খেয়েছি কি? রাইস। তাহলে এটা হয়ে গেল কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। এবার ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হওয়ার জন্য, প্রেজেন্ট পারফেক্ট না, পারফেক্ট টেন্স হওয়ার জন্য তোমাকে দুটো ক্রাইটেরিয়া মাস্ট ফলো করতেই হবে। পারফেক্ট হওয়ার জন্য দুটো ক্রাইটেরিয়া তোমাকে ফলো করতে হবে। কি কি ক্রাইটেরিয়া? নাম্বার ওয়ান, পারফেক্ট টেন্সের সময় সবসময় হ্যাভ ভার্ব থাকবেই। উইদাউট হ্যাভ ভার্ব পারফেক্ট টেন্স হবেই না, ইম্পসিবল, ইম্পসিবল, একদম লিখে নেবে। হ্যাভ ভার্ব যদি না থাকে, হ্যাভ ভার্ব মানে কিন্তু আমি শুধু হ্যাভ বলছি না, তার জন্য হ্যাভ ভার্বের ফর্ম পড়িয়েছি। হ্যাভ ভার্ব মানে হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাডও হতে পারে, তিনজনের যে কেউ একটা থাকবেই, যদি না থাকে ওটা পারফেক্ট টেন্স হবে না। তাহলে এবার বলো টেন্স আইডেন্টিফাই করা কত সহজ। কোন সেন্টেন্সের মধ্যে যদি দেখো হ্যাভ ভার্ব আছে আর তার সাথে মেন ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে ওটা পারফেক্ট তো হবেই। শুধু তোমাকে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট। যদি হ্যাজ আর হ্যাভ থাকে প্রেজেন্ট, যদি হ্যাড থাকে পাস্ট, যদি উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকে কি হয়ে গেল? ফিউচার পারফেক্ট। টেন্স আইডেন্টিফাই করতে কঠিন মনে হবে? জলের মতো সব। দুটো জিনিস বুঝতে হয়, হ্যাভ ভার্ব আছে নাকি বি ভার্ব আছে, এরা দুজন থাকবে, এদেরকে নিয়ে বেশি পরীক্ষা কোশ্চেন, ঠিক আছে? তার জন্য আমরা ওই 12টা রকমের টাইপ আলাদা করে পড়বো না, আমরা প্রথমে পড়বো কি এই দুটো জায়গাকে যদি ভালো করে বুঝে নিই তাহলে 12টাই হয়ে যাবে, ঠিক আছে? পারফেক্ট মানে কি বললাম? হ্যাভ ভার্ব থাকবে, হ্যাভ ভার্ব মাস্ট থাকবে। আরেকটা কি, এর আরেকটা বৈশিষ্ট্য কি পারফেক্ট টেন্সের? এখানে যেটা হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম V3, এই যে এটা
V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, এই যে হ্যাভ ভার্ব ইটেন। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি আমি তোমাদের পড়াচ্ছি কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট, এটাকে আমি পাস্ট পারফেক্ট করে দিতে পারবো, এটাকে ফিউচার পারফেক্ট করবো। কি করব? সব একই থাকবে, বাংলা মানেটা চেঞ্জ, বাংলা কথাটা চেঞ্জ হবে, তার সাথে সাথে ইংলিশে শুধু এই অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। কি রকম দেখো, আমি যদি বলি যে আমি ভাত খেলাম, আমি যদি লিখি আমি ভাত খেয়েছিলাম, তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, কোন একটা কাজের আগে বোঝাতে হবে। তখন কেন বোঝাতে হয়, দুটো কাজ পাস্ট পারফেক্ট করতে হলে সেটা আমি কারণ বলে দেবো, চাপ নেওয়ার কিছু নেই, কিন্তু বোঝো ভালো করে। কোন একটা কাজের আগে আমি একটা কাজ করেছিলাম, তাহলে যেটা করেছিলাম সেটা পাস্ট পারফেক্ট। তাহলে আমি বললাম আমি ভাত খেয়েছিলাম, তাহলে কি লিখবো? হ্যাভ এর জায়গাতে আমি শুধু হ্যাড লিখবো, হ্যাড। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম লিখলাম, হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। আমার দ্বারা ভাত খাওয়া হয়ে থাকবে, আমি বললাম তুমি আসবে ধরে নাও কালকে, তুমি আসার আগে আমি ভাত খেয়ে রেডি থাকবো, তার মানে কি তোমার আসার আগে আমার ভাত খাওয়া হয়ে যাবে, কাজটা কমপ্লিটেড থাকবে। তাহলে আমি বললাম তুমি আসার আগেই আমি ভাত খেয়ে রেডি থাকবো বা ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে থাকবো, এরকম বোঝালাম। তাহলে সেক্ষেত্রে একটা কমপ্লিটেড অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি লিখবো? এখানে এই হ্যাডটাকে আমি কি করব? ফিউচার পারফেক্ট করার জন্য শুধু এখানে শ্যাল হ্যাভ লিখে দিলে হয়ে গেল। শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ কাম টু মাই হাউস, তুমি আমার বাড়িতে আসবে তার আগে আমি ভাত খেয়ে থাকবো বা ভাত খেয়ে নেব। কোন একটা কাজের আগেই বুঝিয়ে দিচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবে মানে তোমার আসল ক্রাইটেরিয়া হচ্ছে কি, এই দুটো বৈশিষ্ট্য মনে রাখা, ঠিক আছে? তাহলে এটা প্রেজেন্ট যখন বলছি তখন হ্যাভ, পাস্ট যখন বলছি হ্যাড হয়ে যাচ্ছে, ফিউচার বলছি তখন শ্যাল হ্যাভ হয়ে যাচ্ছে। বাংলা অর্থটা আমরা সেরকম ভাবে বলছি, ম্যাচিং করে। এই স্ট্রাকচার গুলো ভালো করে খেয়াল করতে হবে। এবার আমরা তো ট্রিক বলবো যে বাংলাতে কি রকম থাকলে ভার্বের সাথে কি রকম ফলো করবো, ওটার একটা টেবিল আছে, আমি দিয়ে দিচ্ছি, চাপ নেই। এবার দেখো এইটা হচ্ছে বোঝার জায়গা, এইটা ভালো করে বোঝো। এটার সঙ্গে 2 নাম্বার সেন্টেন্সের এইটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে। 2 নাম্বার সেন্টেন্স আমি বলেছি আমি ভাত খাচ্ছি, আর এখানে লিখেছি আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। খাওয়া কাজটা মানে কন্টিনিউ বোঝাচ্ছে এটা, তাই না? কন্টিনিউ বোঝাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যখন শুধু বলছি আমি ভাত খাচ্ছি, তখন কিন্তু বলিনি যে কতক্ষণ ধরে খাচ্ছি। এমন তো হতে পারে জাস্ট এই মাত্র শুরু করলাম, হতে পারে, বা 1 ঘন্টা ধরে খাচ্ছি, এটা হতে পারে, 10 মিনিট ধরেও খাচ্ছি হতে পারে, কিন্তু আমি বলিনি তো কতক্ষণ ধরে খাচ্ছি। তার জন্য ওখানে নির্দিষ্ট আগে কতটা খাওয়া হয়েছে ওইটার কিন্তু রেফারেন্স আমি পাচ্ছি না। পাচ্ছি কি? ধরুন আমি খেতে বসলাম, কেউ ফোন করলো এই ভাত খাচ্ছি রে, তাই বললি, হয়তো একবার দুবার মুখে দিয়েছি, কিন্তু কতটা মুখে দিয়েছি বা কতটা খেয়েছি এটা কিন্তু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে? কিন্তু আমি যদি বলি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, তাহলে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ তুমি যে কি 10 মিনিটে একটা মিনিমাম কিছুটা অ্যামাউন্ট ভাত কতটা খাওয়া হতে পারে, একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছ না? তার মানে কিছু পরিমাণ খাওয়া হয়ে গেছে। আমি যদি বলি যে 1 মিনিট ধরে ভাত খাচ্ছি, খুবই হয়তো এমার্জেন্সি কাজের জন্য তুমি ফোন করলে বা কোনো একটা বন্ধু ফোন করলো, বলে 1 মিনিট ধরে ভাত খাচ্ছিস, তাহলে তো বেশি খাওয়া হয়নি, খেয়ে নে আর একটু, তাই ভাববে। আর যদি এমার্জেন্সি কাজ, তুই বলে যে 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, আর খেতে হবে না, অনেক খাওয়া হয়েছে, চলে আয়। অনেক সময় এরকম হয় না? তার মানে কি ও বুঝে গেল, টাইমটা দেখে বুঝে গেল যে এনাফ খাওয়া হয়ে গেছে, কমপ্লিট ঘটেছে এনাফ পরিমাণে। কখন বুঝতে পারছে? যখন টাইমটা আমি মেনশন করছি। তাহলে এখানে পার্থক্যটা কি বুঝবো? এই যে 10 মিনিট ধরে আমি ভাত খাচ্ছি বলছি, তার মানে এই 10 মিনিট ধরে তো কিছুটা ভাত খাওয়া কমপ্লিটেড হয়ে গেছে। হ্যাঁ, আমি যে এখনো খাচ্ছি 10 মিনিট আগে, এখন থেকে 10 মিনিট আগের সময়টাতে, ততক্ষণ তো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে কিছুটা, নাকি ওইগুলো পেটের ভিতর দিয়ে খাওয়া হচ্ছে এখনো? হ্যাঁ, ওগুলো তো মুখ দিয়ে খাওয়া হয়ে গেছে, ওগুলো পেটে চলে গেছে, ওগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাওয়া কাজটা এখনো চলছে, তার মানে কিছু পরিমাণে খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আবার কিছু কাজ এখনো, ওই খাওয়া কাজটা এখনো চলছে। তার মানে যখন আমরা সময় মেনশন করে দিই, তখন ওই সময়টার যে যতক্ষণ সময় মেনশন করলাম ততক্ষণের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই সেন্সটা থাকছে, তাই নাকি? তার জন্য এই ধরনের কাজ যখন মনে হবে যেটা কন্টিনিউয়াস, দেখে মনে হচ্ছে কন্টিনিউয়াস, ঠিকই কন্টিনিউয়াসই, কিন্তু তার আগে কিছুক্ষণ ধরে কাজ অলরেডি কিছুটা কমপ্লিট বোঝানো হয়ে গেছে, ওই কমপ্লিট বোঝানোর জন্য আমরা ওখানে লিখি পারফেক্ট, আর যেটা কাজটা হচ্ছে ওটা বোঝানোর জন্য লিখি কন্টিনিউয়াস। তখন এই ধরনের বাক্যগুলোকে বোঝানো হয় পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো? এবার আমাকে বলতে হবে, যেহেতু আমি এই সেন্টেন্সটার নাম দিচ্ছি পারফেক্ট কন্টিনিউয়াস, কি কি ওয়ার্ড ইউজ করছি? পারফেক্ট আর কন্টিনিউয়াস। ভালো করে বোঝো, বোর্ডের দিকে তাকাও। পারফেক্টের জন্য দুটো বৈশিষ্ট্য বলেছি, কন্টিনিউয়াসের জন্য কত বৈশিষ্ট্য বলেছি? দুটো। তাহলে এখানে যদি বলছি এটা পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে এখানে পারফেক্টের বৈশিষ্ট্য দুটোও থাকবে, কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য দুটো থাকা উচিত কিনা? উচিত কিনা সেটা বলো, থাকা উচিত। তাহলে সেই দুটো বৈশিষ্ট্য, 4টে বৈশিষ্ট্যকে মেনটেন করে আমরা এই সেন্টেন্সটা লিখব। ভার্বের মধ্যে এই 4টে বৈশিষ্ট্যই থাকবে। এবার কোন বৈশিষ্ট্যটা আগে থাকবে, কোনটা পরে থাকবে, এটা আমরা বুঝবো, ভালো করে বুঝবো। কাজ যেটা চলছে এখনো ইনকমপ্লিট, সেটা তো পরে,
যেটা হয়ে গেছে সেটাকে আগে লিখবো, তার জন্য তো নাম দিচ্ছি পারফেক্ট। যেটা আগে হয়ে গেছে সেটার জন্য পারফেক্ট, যেটা এখনো চলছে তার জন্য কন্টিনিউ। তার জন্য আমরা ভার্বের সিকোয়েন্সটা বোঝার লেখার সময়ও কিন্তু আমরা ওই রকম ভাবে লিখবো। কিভাবে লিখবো দেখো, আমি কিভাবে লিখবো সেন্টেন্সটা বলো দেখি। বলো, আই আই এবার কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমি আইয়ের পরে এম লিখবো হিসাব অনুযায়ী, আবার পারফেক্ট বোঝানোর জন্য আইয়ের পরে কি লিখবো, হ্যাভ লিখবো। এখন প্রশ্ন হচ্ছে আইয়ের পরে এম লিখবো না হ্যাভ লিখবো। আমি আগে বললাম কোন কাজ আগে হয়ে গেছে যেটা সেটার আগে, আর আমি বলার সময় কোন ওয়ার্ডটা ইউজ করছি আগে, পারফেক্ট না কন্টিনিউয়াস, পারফেক্ট। তাহলে পারফেক্টের বৈশিষ্ট্য কোনটা, তাহলে হ্যাভ কে আগে লিখবো আমি। তাহলে আই হ্যাভ, হ্যাঁ যেমন নাম সে অনুযায়ী হবে, এমনি এমনি হয়নি কিন্তু, এইভাবে লজিক অনুযায়ী, মানে তোমরা জীবনে কোনো ভুল হবে না, কখনো কনফিউশন তৈরি হবে না, লজিক থেকে কাজ হয়ে যাবে। তাহলে পারফেক্ট নাম বলছে আগে, তার মানে পারফেক্টের বৈশিষ্ট্য আগে লিখবো আমি, অক্সিলারি ভার্ব। তাহলে আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ। এবার দেখো এখানে আমি বিভার্ব লিখেছি কি, তা আমার তো বিভার্ব লাগবে। এবার বিভার্বের আমি বি লিখলাম, সাপোজ ধরে নাও, বি এর কি লিখবো সেটা আমি পরে ঠিক করছি। আই হ্যাভ বি। এবার দেখো মেন কাজটা কি, খাওয়া কাজটা কিন্তু এখনো চলছে, তাহলে এটাকে কন্টিনিউ করলাম, ইটিং, ইটিং। কি খাচ্ছি, রাইস, মানে আমি ভাত খাইতেছি, এটা মানে হচ্ছে আমি ভাত খাইতেছি। বা আমি সিম্পলি বলতে পারতাম আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, তখন কিন্তু এটা কতক্ষণ ধরে বোঝাতো না। কিন্তু যখন আমি লিখছি আই হ্যাভ বি ইটিং রাইস, ইটিং, এই স্ট্রাকচারটা লিখছি যখন, তখন তোমাকে মেনশন করতেই হবে কতক্ষণ টাইম ধরে কাজটা হচ্ছে বা কখন থেকে হচ্ছে, মেনশন করতেই হবে, না হলে কিন্তু এই স্ট্রাকচার লেখা যাবে না। তাই এখানে এবার কি লিখতে হবে, এই যে অতিরিক্ত যেটা লেখা আছে কতক্ষণ ধরে, 10 মিনিট ধরে। এবার এই কতক্ষণ সময় ডিউরেশন ধরে বোঝালে ফর ইউজ করতে হয়, আর কোনো নির্দিষ্ট টাইম থেকে বোঝালে কি হয়, সিন্স ব্যবহার করতে হয়। এটা মনে হয় বলেছিলাম আগে ক্লাসে নাকি, জিনিসটা আবার হয়ে গেল। এখান থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন প্রচুর আসে, প্রিপোজিশনের ব্যবহারও আসে, টেন্সের ব্যবহারও আসে, বুঝতে পেরেছো? তাহলে এখানে বলছে 10 মিনিট ধরে, 10 মিনিট একটা ডিউরেশন অফ টাইম, তার মানে এখানে কি লিখবো, ফর, কতক্ষণ ধরে, ফর 10 মিনিটস। ঝামেলা তোমার শেষ হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে এখানে আমি বি ভার্বের কি লিখবো, ভালো করে লক্ষ্য করো। এখানে বি ভার্বের কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব লাগছিল, লাগলো। মেন ভার্বের আইএনজি যুক্ত লাগছিল কন্টিনিউয়াসে, ঠিক আছে, আমরা ইটিং এর আইএনজি করে দিয়েছি, করেছি না, করে দিয়েছি। হ্যাভ ভার্বের হ্যাভ ভার্ব লাগবে, আমরা এখানে হ্যাভ ভার্ব বসিয়েছি। এখানে আবার বলেছে মেন ভার্বের থার্ড ফর্ম, কিন্তু এখানে মেন ভার্বে আমরা থার্ড ফর্ম করতে পারছি, মেন ভার্ব তো একটাই, তাহলে একটাকে আইএনজিও করবো, একটাকে থার্ড ফর্মও করবো, এটা সম্ভব, সম্ভব, সম্ভব না। তাই এখানে একটা বৈশিষ্ট্য ছুটে গেছে, কোনটা, এই থার্ড ফর্মের রূপটা কিন্তু এখানে কোথাও নেই, আছে। তাই বিভার্বের যে রূপ, এইটাকে আমরা সব সময় থার্ড ফর্মে কনভার্ট করে দেবো। তার মানে এর মধ্যে বিভার্ব থাকলো, থার্ড ফর্মও লুকিয়ে থাকলো। তাহলে বিভার্বের থার্ড ফর্ম কি, বিন। বিভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন। তাহলে এখানে দেখো ওই যত ক্রাইটেরিয়া গুলো, 4টে ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল। এর মধ্যে হ্যাভ বিন ইটিং, 3টে ভার্ব, কিন্তু 3টে ভার্ব মধ্যে 4টে বৈশিষ্ট্য লুকিয়ে আছে। হ্যাভ ভার্ব রুট ফর্ম, বিন, বিন হচ্ছে বিভার্ব এবং থার্ড ফর্ম, তার মানে ওই যে থার্ড ফর্ম এবং বিভার্ব হয়ে গেল। আর ইটিং, খাচ্ছি, মেন ভার্বের আইএনজি, কারণ এখনো খাওয়া কাজটা চলছে, তার জন্য মেন ভার্বের আইএনজিটা আমি রাখলাম। আর যে কাজটা হয়ে গেছে, আর একটা জিনিস করা হলো কি, দেখো এই যে বিন ভার্বটাকে বলা হয় কি ভার্ব জানো, লিঙ্কিং ভার্ব বলা হয়। কি করছে ও, কি লিঙ্ক করছে, পারফেক্ট, কিছুটা কাজ হয়ে গেছে আর কিছুটা কাজ চলছে, দুটোকে পারফেক্ট আর কন্টিনিউয়াসকে যুক্ত করছে একটা কমন, এমন একটা ভাব, দুটো বৈশিষ্ট্যকে নিয়ে নিচ্ছে, ও নিচ্ছে না, ও কন্টিনিউয়াস টেন্সের বিভার্ব আর পারফেক্ট টেন্সের থার্ড ফর্ম, দুটো বৈশিষ্ট্যকে নিয়ে মিডিলে বসছে না, দুটোকে কানেক্ট করছে না, কানেক্টর হিসেবে কাজ করছে। তাই ও লিঙ্কিং ভার্ব, ওর নাম, বিভার্বকে লিঙ্কিং ভার্ব বলা হয় ওর জন্য, বুঝতে পেরেছো? তাহলে এইখানে আমরা 4টে বৈশিষ্ট্য, মানে এই পারফেক্ট এবং কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য পেয়ে গেলাম, বোঝা গেল? এবার এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছি। কি পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট, এই যে খাচ্ছি বলছি। কিন্তু আমি যদি বলি গতকাল আমি 10 মিনিট ধরে ভাত খাইতেছিলাম, তো একই কথা, গতকাল কত মিনিট ধরে, 10 মিনিট ধরে খাইতেছিলাম, তাহলে এটাকে যদি লিখি তাহলে কি লিখবো, যে আই হ্যাভ এর জায়গাতে শুধু, হ্যাভের জায়গাতে তুমি শুধু হ্যাড লিখে দাও, এখানে শুধু হ্যাড লিখে দাও। আই হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস ইয়েস্টারডে কথাটা লিখে দাও। আমি গতকাল যদি বলি তাহলে ইয়েস্টারডে লিখবো, যদি ইয়েস্টারডে না লিখি গতকাল তবুও হবে, আমি 10 মিনিট ধরে ভাত খাইতেছিলাম বললাম, তাও পাস্ট বোঝাচ্ছে, সেক্ষেত্রে 10 মিনিট ধরে হ্যাড লিখলাম। আমি যদি বলি আমি 10 মিনিট ধরে ভাত খাইতে থাকিব,
তাহলে আই শ্যাল হ্যাভ বিন, তাহলে এখানে এই যে শ্যাল আর হ্যাভ, শ্যাল লিখবো আর কি লিখবো, হ্যাভ লিখবো। আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে ভাত খাইতে থাকবো। শ্যাল মানে ফিউচার হয়ে গেল, হ্যাভ বিন ইটিং মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। বুঝতে পেরেছো? তার মানে আমার টার্গেট হচ্ছে তোমাকে যেটা বোঝানো, সেটা হচ্ছে পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই স্ট্রাকচার দুটো যদি বুঝে যাও, তাহলে 12টা টেন্সই হয়ে গেল না? 12টাই হয়ে গেল। এবার ভালো করে বোঝো, এখানে টেন্সের পার্থক্য কিছু কিছু হয়নি। এখানে গো, এখানে ইট, আমি যাই আমি খাই, একই হয়ে গেল। টেন্স ভার্ব দেখে আমরা টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেল, যেহেতু সব সময় যাওয়া বোঝায়, অতীতে, এখন, ফিউচারে সবই বোঝাচ্ছে। আমি ভাত খাই, এটার মানে হচ্ছে আমি আগেও খেতাম, এখনো খাই, ভবিষ্যতেও খাবো, তাই আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে, যেটা শুভঙ্কর জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে যে টু কেন হলো, আর এখানে কেন রাইসের আগে টু বা অন্য কিছু বসলো না? এটা দেখো, এইখান থেকে এটা বোঝার জন্য তোমাকে দুটো ভার্বের কনসেপ্ট বুঝতে হবে। কিছু কিছু ভার্ব আছে ট্রানজিটিভ, কিছু কিছু ভার্ব আছে ইনট্রানজিটিভ। মানে কি, ভার্বের অ্যাকশন কার উপর গিয়ে পড়ছে এটার উপর ডিপেন্ড করে। কিভাবে দেখো, তুমি যখন খাচ্ছ রাইসকে, তুমি নিয়ে মুখে, রাইসগুলো প্রভাবিত হয়, রাইসগুলো নড়াচড়া করে, রাইসগুলো ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো টুকরো আকারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার মানে তোমার খাওয়ার প্রভাব গিয়ে পড়ছে কার উপর? রাইসের উপর। তার মানে যেই অ্যাকশনের প্রভাব পড়ছে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর উপর, সেটা হচ্ছে ওই ভার্বের কি, অবজেক্ট। বোঝা গেল? তাহলে এটাকে আমরা বলবো অবজেক্ট। তাই এই ভার্বটা হচ্ছে মেন ভার্ব, ফাইনাইট ভার্ব, আবার ট্রানজিটিভ ভার্ব। একই ভার্ব কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে লুকিয়ে আছে। ট্রানজিটিভ, ট্রানজিটিভ মানে কি বলেছিলাম, এর অ্যাকশনটাকে ট্রান্সফার করছে, ট্রান্স মানে স্থানান্তর করছে, তাই অবজেক্ট আছে। কিন্তু এই ভার্বটার সমস্যা কি দেখো, তুমি স্কুলে যাও, তুমি কি স্কুলকে যাওয়া বোঝাচ্ছে? এখানে যদি ভাতকে খাও হচ্ছে, ভাতকে খাও, এখানে কি এরকম মিনিং হচ্ছে আই গো টু স্কুল, মানে আমি স্কুলকে যাই, যাওয়াই, এরকম মিনিং হচ্ছে না? স্কুলের দিকে যাও, স্কুল একটা জায়গা, বড় বিল্ডিং, তুমি যাচ্ছ, তাতে কি স্কুল কি নড়াচড়া করে নাকি? স্কুলের পরিবর্তন হচ্ছে না। তাই এই ভার্বের দ্বারা তুমি এর পরের যে নাউনটা, এই নাউনটাকে কিন্তু তুমি প্রভাবিত করতে পারছো না। তাই এই ভার্বটাকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে ডিরেক্টলি কখনো অবজেক্ট বসবে না। তাই আমি বারবার করে প্রথম থেকে বলি, আবারও বলছি, আগামী দিনগুলোতেও বলবো যতদিন পড়াবো, অবজেক্ট প্রিপোজিশনেরও অবজেক্ট হয়। এখানে এই স্কুলটা কিন্তু ভার্বের অবজেক্ট নয়। আমি যদি বলতাম আই গো স্কুল, তাহলে ভুল হয়ে যেত। মানে আমি মিনিংটা কি দাঁড়াতো জানো? আই গো স্কুল মানে আমি স্কুলকে যাওয়াই, এরকম মিনিং হয়ে যাবে। তখন গো ভার্বের ডিরেক্ট অবজেক্ট হয়ে যেত এটা। সাধারণত গো এই ভার্বটা মানে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হতে পারে না। তুমি কাউকে যাওয়াচ্ছ, এটা হয় না কোনোদিন। তুমি নিজে যাচ্ছ, কোনো দিকে যাচ্ছ বা কোনো জায়গা যাচ্ছ, যেখানে যাচ্ছ সেখানে জায়গাটাকে তুমি পরিবর্তন করতে পারবে না, প্রভাবিত করতে পারবে না। বুঝতে পেরেছো? ওর জন্য এই গো ভার্বটা যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব, তার জন্য এই টু প্রিপোজিশন বসালাম। কারণ হচ্ছে এই নাউনটা হয়ে গেল টু প্রিপোজিশনের অবজেক্ট, তখন ওর ভার্বের অবজেক্ট থাকলো না। কেন থাকলো না? কারণ গো ভার্বটা ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। বুঝতে পারছো জিনিসটা কত গভীরের ব্যাপার? ট্রানজিটিভ ভার্ব আছে, যে ট্রানজিটিভ ভার্বের পরে ডিরেক্টলি অবজেক্ট বসবে, ওই অবজেক্ট আর ভার্বের মধ্যে কোনো প্রিপোজিশন বসবে না। কিন্তু ভার্ব যদি ইনট্রানজিটিভ হয়, আর ওই ইনট্রানজিটিভ ভার্ব হলে তারপরে যদি কোনো নাউন বা প্রোনাউন আসে, তাহলে নাউন বা প্রোনাউনের আগে কি বসবে? প্রিপোজিশন বসবে। তখন ওই প্রিপোজিশনের অবজেক্ট হবে ওই নাউন বা প্রোনাউনটা। অবজেক্ট তিনটে জিনিসের হয়, ভার্বের হয়, প্রিপোজিশনের হয়, আর হচ্ছে জেরান্ড বা এর হয়, পার্টিসিপলের হয়। এবার দেখো এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে টেন্স অনুযায়ী চারটে আছে দিকে। আবার প্রত্যেকটা টেন্সে যে পার্থক্য, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলো এখানে আলাদা আলাদা এক্সাম্পলও দেওয়া আছে, স্ট্রাকচারও লেখা আছে, তাই না? এতক্ষণ যা পড়ালাম সবই একদম পাই টু পাই লেখা আছে, সুন্দর করে লিখে দিয়েছি, যেন তোমরা ইজিলি বিষয়গুলো বুঝতে পারো। দেখো এখানে বলেছি সাবজেক্ট, সাবজেক্টটা মেইন ব্যাপার না। টেন্স মানে তোমাকে বোঝার জায়গা কি, ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। দেখো ভি1 হতে পারে, কালারটা চেঞ্জ করি, ভার্বের ফার্স্ট ফর্ম হতে পারে, এই যে ভিএস মানে ভার্বের সঙ্গে এস যুক্ত হতে পারে, ভিইএস মানে কি ভার্বের সঙ্গে ইএস যুক্ত হতে পারে। তাহলে এই জায়গাটা তোমাকে ভালো করে বুঝতে হবে, এই স্ট্রাকচারটা। কখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স লিখবো, কি করে বুঝবো যে বাংলা কোন বাক্যগুলোকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়? যখন কোনো বাক্য না, ভার্বের শেষে
ক্রিয়াপদের শেষে এই সব প্রত্যয়গুলো থাকবে, ই, অ, এ, এরকম। যেমন আমি খাই, তো ই হয়ে গেল। তুমি যাও, তুমি ওখানে যাও, ও রেগুলার যাও। এই জিনিস, সে পড়ে, এ, আমি পড়ি, আমি খেলাধুলা করি, ই। রেগুলার, একটা রেগুলার হ্যাবিট বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এই প্রত্যয়গুলো যুক্ত থাকবে কার সাথে? মূল ক্রিয়া বিশিষ্ট বাক্য। মূল ক্রিয়া মানে যে বাংলা বাক্যের যে মেন মেন বাক্য থাকবে, সে বাক্যের সাথে এই কথাগুলো যুক্ত থাকবে। তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে সেটা হয়ে যাবে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। ওই যে লেখা আছে কি টেন্স আর কি দেখে টেন্স চিনার উপায়। বা তুমি ধরে নাও একটা ইংলিশে কথা লেখা আছে, সেটাকে বাংলাতে বলার সময় কিভাবে বলবে, সেটাও তুমি এখান থেকে কাজে হয়ে যাবে। বুঝতে পেরেছো? বাংলাতে বলা প্যাটার্নটাও ঠিক রাখতে হবে। অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে কাজে লাগে না, যারা ডেসক্রিপটিভ রাইটিং লিখবে, ট্রান্সলেশন করবে, তাদের ক্ষেত্রে এটা বুঝতে হবে। বুঝতে পেরেছো? তুমি এগুলো মুখস্থ করবে না। তুমি বলছো ই আছি, তো এখানে ভাবো যে আমি পড়ি আছি, তো কি বুঝবে? কোন একটা কাজের সঙ্গে ওই ওয়ার্ডগুলোকে যুক্ত করো। আমি খাই আছি, কি হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট। খাই আছি মানে কি? খাওয়া হয়ে গেছে। এটা মানে সাধু ভাষায় বললে। আর এছি, আমি খেয়েছি, তো খাওয়া যুক্ত এছি, খেয়েছি, তো খেয়েছি মানে কি বললো? খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, পরের দিন আমি, আজকে যেহেতু প্রেজেন্ট শুধু বললাম, পরের দিন ওই জায়গাটা আমি একবার ভালো করে দেখিয়ে দেবো, এই জায়গাটা এটা এটা এটা। মানে প্রত্যেকটার সঙ্গে একটা সম্পর্ক চেঞ্জ হচ্ছে কিভাবে, উদাহরণ সহ সবগুলো আমি দেখিয়ে দেবো। কারণ লিখতে গিয়ে প্রচুর টাইম যাবে। এখানে লেখা আছে কিভাবে কি কেন হচ্ছে, জিনিসটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। এখানে স্ট্রাকচার গুলো সব দেওয়া আছে, ঠিক আছে? এই যে এখানে সব এগুলো হচ্ছে স্ট্রাকচার, মানে ভার্বের স্ট্রাকচার, কেন পাল্টাচ্ছে, যে এতক্ষণ যেগুলো কথা বলেছি সেগুলোই এখানে ফলো করা লেখা হয়েছে, আর কিছুই না। এবার অর্থটা কিভাবে হচ্ছে, এক্সাম্পল গুলো কিভাবে ফলো হচ্ছে, ওটা পরের দিন আমি 10-15 মিনিট বলে দেবো, বা আধ ঘন্টা যতক্ষণ লাগবে লাগবে, দিয়ে আমরা প্র্যাকটিস সিট পরের দিন দেবো, সেটা প্র্যাকটিস করবে। এখনো অনেক টিচার যারা কম্পিটিটিভ পড়ায়, তারা ডিরেক্টলি চলে আসে এখানে, বলে যে মুখস্থ করো, এ থাকলে এই হয়। কেন কিভাবে হচ্ছে যখন আমি বলে দিব না, তখন তুমি নিজেই যে কোনো পৃথিবীর যে প্রান্তে চলে যাও, এখন হিমালয়ের প্রান্তে চলে যাও, নাহলে প্রশান্ত মহাসাগর মারিয়ানা খাতে চলে যাও, যেখানেই চলে যাও তোমার কাছে পানি মনে হবে। ঠিক আছে? টেন্সকে এইভাবে শিখতে হবে। টেন্স বলে না, গ্রামারের যে কোনো জিনিসের ব্যাখ্যা যখন শিখবে না,